রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপায়ের সহসভাপতি এবং সেই দলটির মুখপাত্র। রাশেদ প্রধান কি বলেছেন সেটা আপনারা ইতোমধ্যে জেনে গেছেন ইউটিউব থেকে তার বক্তব্যের অংশগুলো শুনে দেখে। আসলে রাশেদ প্রধান যেভাবে কথা বলেন ঠিক এইভাবে কিন্তু হাদি বলতো। হাদি হাসিনার বিরুদ্ধে ঠিক এইভাবে বলতো, বা ওই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঠিক এইভাবে বলতো। অর্থাৎ সেটা হাসিনার সময়ে বলতে পেরেছে যতটা, তার চেয়ে হাসিনা যখন চলে গেলেন তখন আরও বেশি বলেছেন। এবং তখন পূর্বের হাসিনার সময়ে তিনি যে কথাগুলো বলেছেন হাদি, সেইগুলো আবার নতুন করে খুব বেশি প্রচার পেয়েছে। পাশাপাশি তিনি যখন হত্যার শিকার হলেন তখন আরও বেশি আউটব্লাস্টিং হয়ে গেল। আপনারা জানেন যে যারা অল্প অল্প চিনতেন হাদিকে, যে একটা ছেলে অনেক দ্রুত করে কথা বলে, অনেক কথা বলে এবং খুব প্রতিবাদী, কোনো কিছুই মানে না, কাউকে তোয়াক্কা করছে না, একটা বিদ্রোহী ভাব, কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো অল্প অল্প চিনতেন। কিন্তু হাদি যখন নিহত হলেন, মানে হত্যার শিকার হলেন, তারপর থেকে হাদির এই কথাগুলো, এই সাক্ষাৎকারগুলো, এই ভিডিও ক্লিপগুলো অনেক বেশি ছড়িয়ে গেল এবং তখন কিন্তু আরও বেশি করে মানুষ চিনল। তারপরে আপনারা তো জানেন ইতিহাস হলো, হাদির জানাজায় এত মানুষ কেউ কল্পনাও করেনি। এটা কিভাবে সম্ভব, এত মানুষ হয় একটা জানাজায়। যাই হোক, সেটা আউটব্লাস্টিং ছিল, আপনারা জানেন, সব কিছুই জানার কথা। এখন এই রাশেদ প্রধান, তার বাবাও একজন বিখ্যাত রাজনীতিক, তারই ছেলে সে, তারেক রহমানকে নিয়ে নানা কটূক্তি করেছেন। ওই হাসিনার ক্ষেত্রে যে যে কথাগুলো বিপ্লবীরা ব্যবহার করেছেন ঠিক সেম কথাগুলোই তিনি বলেছেন এবং বলেছেন যে হাসিনা এখন নেই, তার অবর্তমানে হাসিনার কাজগুলোই এগিয়ে নিচ্ছে তারেক রহমান। অর্থাৎ নেগেটিভলি তিনি বলেছেন। এখন কথা হচ্ছে যে এই বিষয় নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, কথা আছে। কেউ কেউ বলছেন যে এতটা খুলে বলার কোনো প্রয়োজন নেই বা খুলে বলার দরকার ছিল না, কারণ মানুষ তো বোঝে, মানুষ সব কিছুই বোঝে। হয়তো একটা অনেক দিন পরে, অনেকগুলো বছর পরে মানুষ তার রায়টা সায়টা আন্দোলন বা অভ্যুত্থান অথবা বিপ্লবের মধ্য দিয়ে জানান দেয়, কিন্তু মানুষ সব বোঝে। আপনারা দেখেছেন যে বাজারে নানা কিছুর দাম কিন্তু হঠাৎ করে বেড়ে যায়। পেঁয়াজের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, কখনো খেজুরের দাম বেড়ে যায়, মানে ওই রমজানে যেটা হয়েছে অথবা রমজান আগে পরে সময়গুলোতে আপনারা দেখেছেন যে মানুষ ধীরে ধীরে সেলফ প্রোটেকশন নিচ্ছে। যেমন আলুর দাম যখন বেড়ে গেল তখন আলু মানুষ কম খাওয়া শুরু করলো, অনেক কম খাওয়া শুরু করলো, বলা যায় যে বাদই দিল আলু খাওয়া। ফলে আলুর দাম 25 ক্রস করে 30 ক্রস করে বেশি দূর যেতে পারেনি, এখন আবারও 20 টাকা, বা ভালোটা হয়তো 25 টাকা। এইভাবে সবজির দামও কিন্তু একেবারে নাগালের বাইরে চলে গিয়েছিল। রমজানে মানুষ সবজি কেনেই নি, একেবারেই না হলেই যা নয়, যেমন দুধ আর কলা, আর খেজুরও কিনেছে খুব অল্প করে। সব মিলিয়ে মানুষ চিন্তা করেছে যে সেলফ প্রোটেকশন বা সেলফ সেফ বা সেলফ কন্ট্রোল, এই জিনিসগুলো যদি থাকে নিজের মধ্যে, তাহলে সরকার দেশ যেভাবেই চালাক আর দ্রব্যমূল্যের দাম যতই বাড়ুক বা কমুক, যাই হোক না কেন, খুব বেশি গায়ে স্পর্শ করতে পারবে না। হয়তো কষ্ট হবে, আগে হয়তো 3 বেলা মাছ ভাত রুটি সবজি কলা ডাল আরও নানা আইটেমস থাকতো, এখন হয়তো আইটেমসগুলো কমবে, কমলেও সেটা নিজের নিয়ন্ত্রণ।
কারণ সরকারের কাছে আশা করে কোনো লাভ নেই। সরকার তো যখনই সরকারে কেউ যায় তখনই সে ওইরকমই হয়। ওইরকম মানে হচ্ছে তখন আর তাকে নাগালে পাওয়া যায় না। সরকার তো তার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ তো আপনারা জানেন যে মুসা ইব্রাহিমের ছেলে, অস্ত্র ব্যবসায়ী, আন্তর্জাতিক মাফিয়া। অস্ত্র ব্যবসায়ী বোঝেন তাহলে অবস্থা যে তিনি কেমন মাফিয়া, কেমন মানে ব্ল্যাক ওয়ার্ল্ডের মানুষ, যে অস্ত্রের ব্যবসা করেন বিশ্বব্যাপী। সুতরাং তার ছেলে ববি হাজ্জাজ, তিনি এখন শিক্ষা প্রতিমন্ত্রী। এই ববি হাজ্জাজ, এদের মতো যারা রাজনৈতিক ছিলেন তারা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ছিলেন না। নানা জায়গায় তারা বক্তৃতা দিতেন, প্রেস ক্লাবে, তারপর প্রেস মিটে, অথবা শাহবাগ, অথবা ছাত্র আন্দোলনের সময় তার ইউনিভার্সিটির কাছে, অথবা বাড্ডা, নানা জায়গায় তিনি কথা বলতেন, অথবা টক শো, ইউটিউব, এই সমস্ত জায়গায়। যখন তিনি বিএনপিতে যোগদান করে বা বিএনপির টিকেটে তিনি নির্বাচন করে এমপি হলেন এবং প্রতিমন্ত্রী হলেন, এখন দেখেন আপনি তাকে ছুঁতে পারেন কিনা। তখন আপনার কাছে অ্যাভেলেবেল ছিল, তাকে যে কোনো মুহূর্তে টাচ করা যেত, তার কাছে যাওয়া যেত, কল করলে কল ধরত, এবং তার সাক্ষাৎকার নেওয়া কোনো ব্যাপারই ছিল না। বরং সে যেচে অথবা সে মিশে মিশে কথা বলতো বা আগ্রহ দেখাতো সাক্ষাৎকার দেবার জন্য, তার কথাগুলো যেন প্রচার হয়, মানুষ শোনে, গুরুত্ব দেয়। কিন্তু এখন যেটা হয়েছে, তিনি যেহেতু ক্ষমতার জায়গায় চলে গেছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, বিশাল ব্যাপার, যেটা হয়তো ওই বিএনপির টিকিট না নিলে হয়তো 20, 40, 50 বছরেও তার এই সুযোগ জুটত কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু তিনি এখন প্রতিমন্ত্রী, সুতরাং এখন তার প্রোটোকল আছে, তার নানা রকমের ব্যাপার স্যাপার আছে, যেটা ক্রস করে তার কাছে যাওয়া বা তার কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া খুব কঠিন। সেই জন্য ক্ষমতায় যখন যায় তখন সেই রাজনীতিকের কাছে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, অনেক ঝক্কি, ঝামেলা আর প্রোটোকল মেনটেনিংয়ের ব্যাপার। ফলে যখন সেই ব্যক্তিটি রাজনীতির মাঠে থাকেন, রাস্তায় থাকেন, কোনো মোড়ে থাকেন, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেস ক্লাব ইত্যাদি ইত্যাদি জায়গায় থাকেন, অথবা টক শোতে, তখন তিনি উদ্দাম, তখন তিনি দুর্বার, তখন তিনি বিপ্লবী হয়ে ওঠেন। আপনারা সাকি, এই যে সাকি, চুল সাদা রাজনৈতিক সাকি, তিনি কত বিপ্লবী ছিলেন। তার এক একটা আগুন ঝরা বক্তব্য শুধু শুনতেই ইচ্ছে করত। সেই সাকি এখন পার্লামেন্টের সদস্য। তিনি এখন সেই বিপ্লবী কথাগুলো কিভাবে হজম করে রেখেছেন, অথবা কোন ঠাসা করে রেখেছেন তার হৃদয়ে অথবা পেটে, আশ্চর্য লাগে না? নূর কি বিপ্লবী ছিলেন! তিনি বলেছিলেন যে আর একটা দিন, দুটো দিন আপনারা শুধু ট্রাই করেন, 90% হাসিনা চলে গেছে, হাসিনার পতন ঘটছে, আর 10%। তখন তিনি হাঁটতে পারেন না, তাকে পুলিশ দুই পাশে দুই হাত ধরে, ঠিক যেন সে পঙ্গু হয়ে গেছে, সেইভাবে তাকে প্রিজন ভ্যানে পুলিশ তোলে, আদালতে তোলে, আদালত থেকে নিয়ে যায় জেলখানায়। সেই নূর দেখেন কি অবস্থা। এখন তিনি এমন একটা অবস্থায় আছেন, এবং এখন তিনি সেই বিপ্লবী ঘরানার বক্তব্য আর দেন না। জুলাইয়ের পক্ষে ভারত বিরোধী অবস্থান নিয়ে তার যে প্রচণ্ড একটা দুঃসাহস তিনি দেখিয়েছেন সবসময়, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি তুলে ধরার জন্য তিনি যেভাবে মুখরা ছিলেন, বিদ্রোহী ছিলেন, বিপ্লবী ছিলেন, তিনি কিন্তু আর সে অবস্থায় নেই। আন্দালিব রহমান পার্থ সজ্জন, সুন্দর করে কথা বলেন, তিনিও কিন্তু এখন সেই কাজটি করছেন বিএনপির দিকে, বিএনপির পক্ষে। সেই বিপ্লবী চেতনা আর নেই।
এইরকম কিছু ফিগার যারা চুপ হয়ে গেছে, একদম কমপ্লিটলি শাট ডাউন দেয়ার মাউথ, দেয়ার সোল, দেয়ার থিঙ্কিং, দেয়ার স্পিচ, সব দিক থেকেই। এখন তারেক রহমান লন্ডন থেকে কত কথাই বলেছেন এবং তিনি সুন্দর করে বক্তৃতা দিয়েছেন কি কি ক্ষেত্রে হাসিনা সরকার খারাপ করছে, তার স্ট্যাটিস্টিক্স, প্রেক্ষাপট, প্রেক্ষিত, বর্তমান অবস্থা, অতীত অবস্থা। উনি লিখিত বক্তৃতা দিতেন বা স্ক্রিপ্ট দেখে অথবা অটোকিউ দেখে তিনি সেগুলো বলতেন লন্ডন থেকে। তারপর দেশে আসার পর, প্রধানমন্ত্রী হবার পর যত উনি দায়িত্ব পাচ্ছেন তত যেন চুপ হয়ে যাচ্ছেন। কতগুলো মৌলিক ইস্যু আছে যে ভারতের সাথে আমাদের ন্যায্যতামূলক সম্পর্ক থাকবে এবং ভারতের সাথে মিউ মিউ করে কথা বলা নয়, চোখে চোখ রেখে ভদ্রতার সাথে এবং স্মার্টলি কথা বলতে হবে এবং সেইভাবে গুরুত্বের সাথে বাংলাদেশকে নিয়ে সাহসের সাথে কথা বলতে হবে। যেমন সীমান্তে হত্যা, পাখির মতো মানুষ হত্যা করা হয় বাংলাদেশের মানুষগুলোকে। এরপর বাংলাদেশে যে বিভিন্ন নদী এসেছে, সেই নদীগুলোর সাথে যে চুক্তি, সেগুলোতেও 53-54, মানে সেই স্বাধীনতার পর থেকেই শুধু তাদেরটাই তারা ভাবছে, বাংলাদেশের বিষয়টি ভাবছে না তারা। খরার সময় তারা পানি ধরে রাখে, খরার অবস্থা আরও খারাপ করে এবং খরায় আমাদের মাঠ প্রান্তর চৌচির হয়ে যায়, ফসল নষ্ট হয় এবং আমাদের প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়। আবার যখন বন্যা হয়, উপচে পড়া পানি তারা ছড়ে দেয়, দিয়ে এমনিতেই বন্যা, আরও পানি ছড়ে দিয়ে তারা বাংলাদেশের অবস্থা খারাপ করে। এছাড়া কালচারাল যে আগ্রাসন সেটা আছে, এছাড়াও বাণিজ্যিক আগ্রাসন সেটা আছে, এছাড়াও এমপ্লয়মেন্ট আগ্রাসন, অর্থাৎ বাংলাদেশে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ঊর্ধ্বতন হিসেবে ভারতীয়রা এখানে চাকরি করছে এবং একজন বাংলাদেশি একই কোয়ালিটির 1 লক্ষ টাকা বেতন পেলে ওই ভারতীয় পাচ্ছেন 5 লক্ষ টাকা। এইভাবে করে কিন্তু বাংলাদেশটাতেও তারা কিন্তু জেকে বসে আছে এবং এখান থেকে তারা কিন্তু টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে বাংলাদেশ থেকে তারা রিমিটেন্স পাচ্ছে, যেখানে বাংলাদেশ ভারত থেকে নেবে। ভারত একটা বিশাল কান্ট্রি, অনেক সম্ভাবনা, অনেক বিজনেস, সেখানে আন্তর্জাতিক অনেক লিঙ্ক আপ আছে। সেখান থেকে আমরা কোথায়, আমাদের দেশের লোকেরা সেখানে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে রেমিটেন্স আমাদের দেশে আনবে। উল্টো ভারত দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পায় হচ্ছে বাংলাদেশে তাদের লোক কাজ করে এবং সেখান থেকে ভারতে তারা রেমিটেন্স নিয়ে যায়। এছাড়া সামরিক, কূটনৈতিক নানা দিক থেকে কিন্তু বাংলাদেশকে ভারত শোষণই করে যাচ্ছে। এই জায়গায় ন্যায্যতামূলক একটা সম্পর্ক থাকবে এবং স্মার্ট আর সাহসী ভূমিকা থাকবে বাংলাদেশের, সেটা কিন্তু নেই সেই পরিস্থিতি। এই বিষয়গুলো হাদি বলে গেছেন। হাদি শুধু নয়, যারা ওই নাম বললাম যে এখন পার্লামেন্টে আছেন, তারাও বলেছেন চিৎকার করে, কিন্তু এখন তাদের সেই কণ্ঠস্বর চুপসে গেছে অথবা চুপ হয়ে গেছে। সেই জন্য বললাম যে ক্ষমতা এমন একটি বিষয় যেখানে গেলে মানুষ এইরকম হয়ে যায়। আর এ কারণেই আজকে রাশেদ প্রধান চিৎকার করছেন অথবা তিনি জোরসে বলছেন। এই কথাগুলো তো নূরও বলেছে, এই কথাগুলো সাকিও বলেছে, এই কথাগুলো আরও ওখানে অনেক জন গেছেন যারা বিপ্লবী ছিলেন, তারাও বলেছেন। ববি হাজ্জাজ, তিনি নিজেও বিপ্লবী, তিনি নিজেও এই সমস্ত কথা বলেছেন, তিনি এখন মুখ বন্ধ করে রেখেছেন। এরকম অনেকেই আছে সেখানে। সেই জন্য বলি যে সত্যিকার অর্থে ভেতর থেকে যদি আমরা বিপ্লবী হয়ে না উঠি, আত্মিক দিক থেকে না হয়ে উঠি, তাহলে কোনোভাবেই আপনি নিজেকে
যখন সেই ক্রিমওয়ালা জায়গায় যাবেন, মন্ত্রী হবেন, আপনার সুযোগ সুবিধা, টাকা পয়সা, নিরাপত্তা, প্রোটোকল, আইনি সুবিধা সব কিছু আপনি পাবেন, ক্ষমতা, তখন কিন্তু আপনি ঠিকই চেঞ্জ হয়ে যাবেন যদি আপনার মধ্যে মূল্যবোধ ওয়ালা বিপ্লবী যে মানসিকতা সেটা না গড়ে ওঠে। আজকে রাশেদ প্রধান বলছেন, হ্যাঁ জনগণের কথাই বলছেন, অন্যান্য যাদের কথা বললাম নমুনা হিসেবে তারাও জনগণের কথাই বলেছেন, কিন্তু যখন তারা ক্ষমতায় চলে গেছেন তখন তারা চুপ হয়ে গেছেন। তারা চিন্তা করেছেন যে এখন আমার হয়ে গেছে, আমার স্ত্রীর হয়ে যাবে, আমার সন্তানাদির চিন্তা নেই, আমার পড়ছি, আমার আত্মীয় স্বজন, আমার 14 গোষ্ঠীর কোনো চিন্তা নেই, সুতরাং এখন আমি আর জনগণের কথা ভেবে কি করব। এখন এই ইস্যু নিয়ে রাশেদ প্রধান যেভাবে চাছা ছোলা ভাষায় কথা বলছেন, যেটা অন্যেরাও একসময় বলেছে কিন্তু এখন চুপ হয়ে গেছে, এটা নিয়ে এখন তোলপাড় অবস্থা রাজনৈতিক অঙ্গন। এখন মোহাম্মদপুরে এই রাশেদ প্রধানের বাড়ির সামনে মব তৈরি করার মতো অবস্থা, তার বাড়িঘর ভেঙে ফেলে দেওয়া হবে, তার পিএসের উপর হামলা করা হচ্ছে, পিএস আবার গিয়ে এই মব বা এই যে রাশেদ প্রধানের বাড়িতে হামলা করা, এটাকে থামানোর জন্য সে আবার ইট দিয়ে হয়তো আঘাত করেছে, সেটা নিয়ে বিরাট কিছু। আসলে এগুলো সাহসিকতার পরিচয় দেয়া, এটা ঠিক, যেমন তেমনি যখনই কেউ ক্ষমতার কাছে চলে যাচ্ছে, ক্রিমের কাছে চলে যাচ্ছে, মিষ্টির কাছে চলে যাচ্ছে, মানে ক্ষমতা তো স্বাদের ব্যাপার, মজার ব্যাপার, সেখানে সব কিছু পাওয়া যায়, অর্থ, ক্ষমতা, সম্মান, নারী, বাড়ি, গাড়ি, দেশ বিদেশ ঘোরাঘুরি, কি নাই সেখানে ক্ষমতায়। সুতরাং সেখানে গেলে সবাই চুপসে যায়, মুখ বন্ধ করে রাখে, কারণ মুখ বন্ধ থাকলেই তার জন্য এগুলো আসতে থাকবে, আর মুখ খুললেই কিন্তু শেষ। বন্ধুগণ, আমরা বলবো যে রাজনীতি আসলে একটা পচা এখন একটা সেক্টর হয়ে গেছে। এখানে মূল্যবোধেরও দাম নেই, আর যাদেরও মূল্যবোধ আছে তারাও ক্ষমতার কেন্দ্রে গেলে চুপ হয়ে যাচ্ছে। এমন কাউকেই দেখা যায় না যিনি চুপ হয়ে যাননি, চুপ হয়ে গেছেন। মনে আছে সাংবাদিক সোবহান কিন্তু হাসিনার প্রেস উইংটা দেখতেন, সরাসরি প্রেস উইংটা সেই সাংবাদিক সোবহান দেখতেন। সোবহান কিন্তু একসময় প্রতিবাদী ছিলেন, অনেক কথা বলতেন টক শোতে, অসঙ্গতি নিয়ে বলতেন, নানা কিছু নিয়ে বলতেন, কিন্তু যখন তাকে ব্যক্তিগত প্রেস উইংয়ের একটা জায়গা দিয়ে দেয়া হলো, দায়িত্ব দিয়ে দেয়া হলো, তখন কিন্তু তিনি চুপ হয়ে গেলেন। এমন চুপ হয়ে গেলেন যে উনি আর কোনো কথাই বলেন না, একেবারেই চুপচাপ ঠান্ডা। দায়িত্ব দিলেই ঠান্ডা, অর্থাৎ তিনি মন্ত্রীর মতো একটা পদে ছিলেন, মন্ত্রী সমমান পদ। সুতরাং মন্ত্রী সমমান পদ হলে তিনি আর কি চাইবেন? একটা মানুষের আর জীবনে কি পাওয়ার থাকে? চুপ হয়ে গেলেন। এরকম যাদেরকে আপনারা দেখবেন যে কথা বেশি বলছে, তাদেরকে একটা সুযোগ করে দিন, দেখবেন চুপ হয়ে গেছে। তাহলে যার মধ্যে মূল্যবোধ আছে, বিপ্লবী মূল্যবোধ আছে, যার মধ্যে এই যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে একটা জোশ আছে, প্রতিবাদী একটা কণ্ঠ আছে, প্রতিবাদী একটা মানসিকতা আছে, সে কি সুযোগ সুবিধা পেলে বন্ধ হয়ে যাবে? সে সুযোগ সুবিধা পেলেও সে সেই রকম উচ্চকিত কণ্ঠেই কথা বলবে। যাই হোক, এগুলো আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই রকম কাউকেই পেলাম না যিনি ক্ষমতার কেন্দ্রে গেলেও প্রতিবাদীই থাকেন, এবং সেটা যা যা বলেছেন মাঠে ময়দানে, ওই ক্ষমতার কেন্দ্রে গেলেও, সরকারে গেলেও তিনি সেইভাবেই একই রকম মাঠে ময়দানে থাকার মতো কণ্ঠ সোচ্চার রাখেন। কিচ্ছু করার নেই আমাদের যেটা করার সেটা হচ্ছে ওই যে সেলফ প্রোটেকশন। অনেক কিছুই ঘটবে, আমরা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করব। নিজের যত কৌশল আছে তাতে করে নিজের হয়তো কম খেতে হবে, নিজের হয়তো কম ভোগ করতে হবে, নিজের হয়তো কম কথা বলতে হবে, নিজের হয়তো কম প্রতিবাদ করতে হবে, হয়তো চুপচাপই থাকতে হবে, এছাড়া তো পথ নেই। অর্থাৎ সেফ জোনে হেঁটে, সেফ জোনে থেকে নিজেকে প্রোটেক্ট রাখা, কারণ প্রতিবাদী হয়ে তো লাভ নেই। আজকে রাশেদ প্রধান বলেছেন, এর আগে
হাদি বলেছেন, তারেক রহমানও বলেছেন, অনেকেই বলেছেন, কিন্তু আস্তে আস্তে এরা কিন্তু চুপ হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে যখন কেউ ক্ষমতার কেন্দ্রে যায় তখন সে আর এই কথাগুলো বলতে চায় না, কারণ বলতে গেলে তার এই সুযোগগুলো আর থাকবে না, হয়তো হারাতে হবে, অথবা তিনি নিজে এক ঘরে হয়ে যাবেন। কারণ তিনি বললেও তার চারপাশে আরও যারা বিপ্লবী ছিল, সহবিপ্লবী, সহযাত্রী, সহযোদ্ধা, তারা কিন্তু একই কণ্ঠে কথা বলবে না। ফলে একা লড়াই কিভাবে করবে? তাকে থামতেই হবে, তাকে থেমে যেতেই হবে। সেই রকম লক্ষ কোটি বছরের হিস্ট্রি যদি আমরা ঘাঁটাঘাঁটি করি, পাবো একজন যিনি সকল কিছু দূরে ঠেলে দিয়ে বিপ্লবী থেকেছেন, অন্যায়ের পথে বলেই গেছেন? নেই, এটা অসম্ভব। এটা এই মানুষের মধ্যে পাওয়া খুব কঠিন, সম্ভবই না। আজকে দেখেন হানিফ সংকেতের কথা যদি একটু নিয়ে আসে, হানিফ সংকেত 21 পদক পেয়েছেন হাসিনার আমলে, এবং তিনি এই বিএনপির আমলে সর্বোচ্চ সম্মানের পদক, জাতীয় পদক, স্বাধীনতা পদক পেলেন। হানিফ সংকেত তো যখন ইত্যাদি সেই হাসিনার আমলে ইত্যাদিগুলো গেছে, সেখানে কিন্তু তাৎক্ষণিক সমসাময়িক সাম্প্রতিক অসঙ্গতিগুলো, রাজনৈতিক হোক বা অন্যান্য বিষয় হোক, তিনি কিন্তু তুলে ধরেছেন ইনডাইরেক্টলি, এবং সেগুলো কিন্তু মানুষ বুঝেছে যে কি কি উনি বলতে চান, কি কির জন্য তিনি এইগুলো বলছেন, অথবা কি কি অভিনয়গুলো দেখিয়ে তিনি অসঙ্গতিগুলো তুলে ধরছেন। অনেক কিছু রাজনীতিকদের নিয়েও ছিল, বা রাজনৈতিক বিষয়গুলো নিয়েও ছিল। এবং এই যে তারেক রহমান তাকে পুরস্কৃত করলেন, এর মধ্যেই তো এই বিএনপি ক্ষমতায় আসার মধ্যেই তো অনেকগুলো, বেশ কয়েকটি ইত্যাদি হয়ে গেল। সেখানেও কিন্তু এই বর্তমান সময়ের রাজনৈতিক হোক অথবা অন্যান্য বিষয়ে হোক, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বাজার, ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ক, যাই হোক না কেন, এগুলো নিয়ে কিন্তু উনি ছোট ছোট নাটিকা বানিয়ে প্রতিবাদগুলো কিন্তু দেখিয়েছেন। তাহলে সরকারের বিপক্ষেও গেছে, সরকারের বিপক্ষে গেলেও তিনি কিন্তু পুরস্কার পেলেন। হাসিনের ক্ষেত্রেও তাই, তখনও নিশ্চয়ই সরকারের বিপক্ষেও কিছু গেছে, কিন্তু পুরস্কৃত হয়েছে। তার মানে হচ্ছে যে ওই নাট্যাংশগুলো এমনভাবেই করা যাতে করে মনে হয় যে তোমাকে বললাম হালকা করে, মিষ্টি করে, তুমি মানলে মানো, না মানলে নাই। এই পর্যন্ত যখন থাকে তখন সরকার কিন্তু খুব একটা মনক্ষুণ্ণ হয় না। সরকার মনে করে যে এটা আমার সময়ে কেন, এটা সর্বসময়ই এরকম ছিল, ওইটাই উনি হয়তো তুলে ধরেছেন, এই ভেবে তারা কিন্তু পুরস্কৃত করেন। অর্থাৎ একুলও আমি রক্ষা করলাম, ওকুলও রক্ষা করলাম, এই যে দুই কুল রক্ষা করে চলা, মানে মুনাফিকি করে চলা। মুনাফিক অর্থাৎ আপনার কাছে গেল, আপনার প্রশংসা করলো, আরেকজনের দুর্নাম করলো, আবার আরেকজনের কাছে গেল, তখন আপনার দুর্নাম করলো, আরেকজনের প্রশংসা করলো। এইভাবে সবার কাছেই ভালো যিনি থাকছেন তিনি কিন্তু এক ধরনের মুনাফিক। তো এই মুনাফিকের আচরণ যার মধ্যে আছে তিনি কিন্তু রিওয়ার্ডেড হচ্ছেন, তিনি কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন, তিনি কিন্তু প্রেজেস পেয়ে যাচ্ছেন, এবং তিনি কিন্তু এই যে পুরস্কৃত হচ্ছেন। অথচ এমনটি তো হবার কথা নয়। যিনি আসলেই খাঁটে তিনি তো স্ট্যান্ড বাই থাকবে ওই ইস্যুগুলোতে, যে পর্যন্ত ওই ইস্যুগুলোর সুরাহা না হচ্ছে। তো স্ট্যান্ড বাই থাকা লোকেরা সমাজে, রাষ্ট্রে কোনোভাবেই সম্মানিত হন না, তারা নিক্ষিপ্ত হন, তাদেরকে চুপ হয়ে যেতে হয়। কিন্তু ওই লোকটাকেই, ওই মানুষটাকেই আমাদের দরকার ছিল। আজকে রাশেদ প্রধান হয়তো বলছেন, সময়ের আবর্তে রাশেদ প্রধানও যে তার রাজনৈতিক দলের মূল্যবোধ চেঞ্জ করে বিএনপির হয়ে যাবেন না, তাই বা কে নিশ্চয়তা দিচ্ছে, তাই না? সুতরাং আমরা কিন্তু জানি না, আমরা শুধু এই চিন্তাগুলো করতে পারি যে বাংলাদেশের রাজনীতি আসলে খুব ভালো অবস্থায় নেই। আগেও পচা ছিল, এখনও পচা। এখানে জ্ঞানী মানুষদের শুদ্ধ করে যারা চলতে চান, শুদ্ধাচারী, সৎভাবে চলতে চান, সততা নিয়ে বেঁচে থাকতে চান, দেশের দশের ভালো চান, এরকম নিপাট খাঁটি মানুষ আমরা পাবো না, পছন্দ করি না।
এবং এদের জন্য কোনো সম্মান বা পুরস্কার নেই। বন্ধুগণ, তাই মানুষ সেলফ প্রোটেকশন নিয়ে চিন্তা করছে। সেলফ প্ল্যান, সেলফ ডিসিশন, সেলফ মোটিভেটেড, এইভাবেই তারা থাকছে। বাকিটা সময় গড়ালে যা হবে তার উপর নির্ভর করছে।